ওকে। আপনাদের কি সব ক্লাসই আজকে অনলাইনেই হয়েছে? নো স্যার। জি তাহলে স্যার। না স্যার। যাদের ভার্সিটিতে ক্লাস ছিল তারা কিভাবে জয়েন করছেন? স্যার মাত্রই আসলাম, আইসা আপনার ক্লাসে আবার জয়েন করলাম। ও আচ্ছা, তো এটা কষ্ট হয়ে গেল না? মানে জি স্যার, কষ্ট হয়ে গেছে। তো অনলাইনে পুরো একটা প্যারা পেয়ে গেলাম একটু। সেটাই, অনলাইনে হয় কি কোনো লাভ হয়েছে খুব বেশি? আর যাই হোক, আমার একটু সুবিধা হয়েছে, কারণ আমার হেলথের অবস্থা খুব একটা ভালো না আর কি, শরীর খারাপ। তো যাই হোক, এনিহাউ আর কি, শুরু করি। তো আপনাদের লাস্ট ক্লাসে কতটুকু পড়াইছি কাউকে মনে আছে? লেকচার 3 আমরা পার্ট এটাই স্টার্ট করছিলাম। আমরা যদি মনে হয় রিফ্লেকশন পর্যন্ত পড়ছিলাম স্যার। রাইট, রিফ্লেকশন পর্যন্ত পড়েছি। আমার এত মনে আছে যতটুকু রিফ্লেকশন পর্যন্ত পড়েছি। আচ্ছা যাই হোক, আমরা ওখান থেকে শুরু করব। আপনাদের মিডের ব্রেক শুরু কবে থেকে? মানে ব্রেক মানে হচ্ছে লাস্ট ক্লাস কবে, বলতে পারবেন আমাকে? স্যার মিডটার এক্সামটা হচ্ছে 19 তারিখে, মানে লাস্ট ক্লাস কবে হবে? 12 তারিখ পর্যন্ত মনে হচ্ছে, 12 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে। 12 তারিখ, তাইলে আমরা আর ক্লাস পাচ্ছি 9 তারিখ, 9 তারিখ আর 11 তারিখ। 9 তারিখ। আচ্ছা 9 তারিখ, আচ্ছা 2 তারিখ আছে তো, 2 তারিখ, 4 তারিখ, 9 তারিখ, 11 তারিখ ক্লাস হবে, মানে 12 তারিখ এক্সাম। আচ্ছা হইতে পারে, জানি না, আমি নট শিওর। হইলে হবে, মানে 2-3টা ক্লাস পাবো আর কি, যেটা মনে হচ্ছে আর কি। আরো আজকের পর আরো একটা দুইটা, অ্যাটলিস্ট 3টা পাবো আর কি, অ্যাটলিস্ট 3টা পাবো, 4টাও পেতে পারি। তো যেটাই হোক আর কি, তো আপনাদের মিডের আগে হচ্ছে একটা কুইজ নিব আমি, যাতে করে আপনারা মানে মিডের কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, আমার কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া গেইন করতে পারেন আর কি। সেটার জন্য একটা কুইজ আপনাদের নেওয়া হবে। তো কুইজটা আপনাদের কবে দিলে বেটার হয়? আজকে তো 28 তারিখ, আপনারা চাইলে 4 তারিখ নেক্সট শনিবার দিতে পারেন, ঠিক আছে? স্যার ওই দিন 2টা কুইজ আছে স্যার, 9 তারিখ করেন না? স্যার ওই দিন আরেকটা কুইজ আছে। অন্য কুইজ 9 আছে? তারিখ তাহলে ভালো হয়। 9 তারিখ 9 তারিখ স্যার, 9 তারিখ। আচ্ছা ঠিক আছে, 9 তারিখ তাহলে নিব। 9 তারিখ, ঠিক আছে। স্যার আজকের 4:30টা ল্যাব ক্লাসটা কি অনলাইনে নেওয়া যাবে? হ্যাঁ, ওটা তো অনলাইনে নিচ্ছি। ওকে। ঠিক আছে, অনলাইনে নিচ্ছি, ওটা পোস্ট করে দিলাম তো। আসলে আমার পক্ষে পসিবল না, আর মানে বাসা থেকে নিচ্ছে, আবার ভার্সিটি যাবো, আবার আমার জন্য কঠিন আর কি। যাই হোক, অনলাইনে হবে নিব। যাই হোক, তো আপনাদের 9 তারিখ কুইজ নিব। তো কুইজের সিলেবাসটা আমি লেকচার শেষে বলে দিব না কি থাকবে, ঠিক আছে? অলরাইট, শুরু করি। তো আমরা একটু রিক্যাপ করি। রেকর্ড করতেছি না, কারণ এই লেকচার রেকর্ড অলরেডি করা আছে, তো আমি ওটা দিয়ে দিব, ঠিক আছে? তো আমরা হচ্ছে লেকচার 3 পার্ট এটা শুরু করছিলাম এবং অনেকটুকু পড়াইছিলাম আপনাদের। তো এই লেকচারের টপিক ছিল হচ্ছে জিওমেট্রিক ট্রান্সফরমেশন। তো আমরা অনেক ধরনের ট্রান্সফরমেশন দেখতেছিলাম, যেগুলোর মাধ্যমে আমাদের যে গ্রাফিক্সের মডেলগুলো আছে, সেই মডেলগুলোর উপরে বিভিন্ন ধরনের চেঞ্জেস অ্যাপ্লাই করা যায়। তো আমরা কি কি ট্রান্সফরমেশন দেখছি? আচ্ছা, এই ট্রান্সফরমেশনগুলো আমরা করি ম্যাট্রিক্স অপারেশনের মাধ্যমে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আমরা দেখছি, এবং কেন ম্যাট্রিক্স ইউজ করি সেটাও আপনাদের বলছিলাম। কারণ ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা প্যারালালি অনেক ডেটা প্রসেস করতে পারি, ঠিক আছে? সো ফাস্ট অপারেশন করতে পারি, এই কারণে আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে এই জিওমেট্রিক ট্রান্সফরমেশনগুলো করি। তো প্রত্যেকটা ট্রান্সফরমেশনেরই একটা ম্যাট্রিক্স থাকে। তো আমরা হচ্ছে একদম শুরুতে স্কেলিং দেখাইছিলাম, যেমন এটা হচ্ছে আমাদের স্কেলিং ম্যাট্রিক্সটা ছিল। তো
এই ম্যাট্রিক্সটা আমরা যখন দেখাইছিলাম যে একটা অবজেক্টের উপরে অ্যাপ্লাই করছি, সেটাকে আমরা ছোট বড় করতে পারি। ঠিক আছে, সো এখানে এই ম্যাট্রিক্সের দুটা ফ্যাক্টর লাগে, এগুলাকে বলা হয় স্কেলিং ফ্যাক্টর। স্কেলিং ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে জিনিসটা ছোট অথবা বড় হয়। আচ্ছা, এটা গেল স্কেলিং। দেন দেখাইছিলাম শেয়ারিং। শেয়ারিং কি করে? শেয়ারিং হচ্ছে একটা সাইড ওয়ে চেঞ্জ করে। ঠিক আছে, যে আপনি যদি কোনো কিছুকে একটা সাইড থেকে পুশ করেন, যেরকম একটা চেঞ্জ হওয়ার কথা সেই ধরনের চেঞ্জটা শেয়ার করে থাকে। ঠিক আছে, সো সাইড থেকে পুশ করলে এই জিনিসটা একটু সাইড ওয়ে চেঞ্জ হবে, এই জিনিসটাই শেয়ারিং করে থাকে, এটাকে আমরা শেয়ার বলি। আচ্ছা, শেয়ার দুইভাবে পসিবল, একটাকে বলা হয় হরিজন্টাল শেয়ারিং আর একটা ভার্টিক্যাল শেয়ারিং। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের হরিজন্টাল শেয়ারিং, এটা ভার্টিক্যাল। সো ভার্টিক্যালি জিনিসটাকে পুশ করলে সাইড ওয়াইজ যে চেঞ্জটা হয় এটা হচ্ছে ভার্টিক্যাল। এখানেও একটা ফ্যাক্টর থাকে, এস ফ্যাক্টর বা শেয়ার ফ্যাক্টর। এই এস এর ফ্যাক্টরটার উপরে ডিপেন্ড করে শেয়ারিংটা হয়ে থাকে। ঠিক আছে, যে কতখানি এখানে সরবে। তো আমরা এটাও করে দেখাইছিলাম ম্যাথমেটিক্যালি, যে সাইড ওয়াই চেঞ্জটা কিভাবে হয়। প্রত্যেকটা জিনিসই ম্যাথমেটিক্যালি যেভাবে করে দেখাইছি এভাবে আপনারা প্র্যাকটিস করবেন আর কি, কারণ পরীক্ষায় আসলে ম্যাথগুলাই বেশি ইম্পর্টেন্ট আর কি। ওকে, দেন হচ্ছে রোটেশন সম্পর্কে বলছি। রোটেশন কি করে? রোটেশন কোনো কিছুর অ্যাঙ্গেলকে চেঞ্জ করে। ঠিক আছে, এখন রোটেশন করতে গেলে কোনো কিছুকে একটা রেফারেন্স পয়েন্ট আসলে লাগে, যার সাপেক্ষে কোনো কিছুকে আপনি রোটেট করবেন। তো বাই ডিফল্ট রেফারেন্স পয়েন্টটা হচ্ছে অরিজিন যে পয়েন্টটা আছে 0 পয়েন্টটা, এটার সাপেক্ষে কোনো কিছুকে আমরা রোটেট করি। ঠিক আছে, এখানে একটা পয়েন্ট থাকলে এটাকে ধরলাম 5 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রোটেট করি, ঠিক আছে, সেটা এই 0 পয়েন্টের সাপেক্ষে আমরা রোটেশনটা করি। ঠিক আছে, তো এই পয়েন্টারই একটা নতুন পজিশন আমরা পাই, তাইলে এটা হচ্ছে রোটেশন, এই জিনিসটাকে বলা হয়। তো একটা রেফারেন্স পয়েন্ট লাগে। আর এখানে আমরা যেই রোটেশনটা করি, রোটেশনটা দুইভাবে হইতে পারে, একটাকে বলা হয় পজিটিভ রোটেশন আর একটা হচ্ছে নেগেটিভ রোটেশন। ঠিক আছে, পজিটিভ রোটেশন হচ্ছে কোনো কিছু যখন আমরা এন্টি ক্লকওয়াইজ রোটেট করি, ঠিক আছে, এরকম এন্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে পজিটিভ। আর কোনো কিছুকে যদি আমরা ক্লকওয়াইজ একটা রোটেশন করি, সেটাকে আমরা নেগেটিভ রোটেশন বলে থাকি। ওকে, রোটেশনের ক্ষেত্রে আমরা কিন্তু ডেরাইভ করছিলাম যে রোটেশন ম্যাট্রিক্সটা কিভাবে আসে। তো এটা হচ্ছে আমার রোটেশন ম্যাট্রিক্সটা। ঠিক আছে, এখানের ফ্যাক্টরটা হচ্ছে আমার অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেল আমরা রোটেট করাবো। তো এটার ক্ষেত্রে আমরা ম্যাথটা করে দেখাইছিলাম যে এই মডেলটার ভার্টেক্সগুলোর উপরে আমরা রোটেশন ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করছিলাম, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করাইছি। ঠিক আছে, এখানে π/4 যেহেতু, এটা মানে 45 ডিগ্রি। সো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন রোটেট করেছে আমরা দেখতেছি যে এটার এই মডেলটার একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন হয়েছে আর কি, এবং নতুন ভার্টেক্সগুলো আমরা বের করছিলাম। ঠিক আছে, তো এই ট্রান্সফরমেশনের মেইন উদ্দেশ্যটাই হচ্ছে ভার্টেক্সগুলোর উপরে ম্যাট্রিক্স অ্যাপ্লাই করা এবং নতুন ভার্টেক্স বের করা। ঠিক আছে, ভার্টেক্সগুলোর নতুন পজিশন বের করা। আচ্ছা, তো নেগেটিভ রোটেশনের ক্ষেত্রে আবার একটা জিনিস দেখাইছিলাম যে আপনারা যদি একবার পজিটিভ রোটেশন ম্যাট্রিক্সটা বের করতে পারেন, ঠিক আছে, সেটাকে ইউজ করে নেগেটিভ রোটেশনটা ম্যাট্রিক্সটা বের করতে পারেন। ঠিক আছে, পজিটিভ রোটেশন ম্যাট্রিক্সটা যদি এটা হয় ই, ঠিক আছে, এটাকে যদি আমি এভাবে লিখি আর থিটা, তো এটা ফাই লেখা আছে, আচ্ছা আর ফাই লিখি, তাইলে নেগেটিভ রোটেশন ম্যাট্রিক্স আর নেগেটিভ ফাই হচ্ছে পজিটিভ রোটেশন ম্যাট্রিক্সটারই ট্রান্সপোজ। ঠিক আছে, তো এটাকেই যদি আপনি ট্রান্সপোজ করেন, এটাই হচ্ছে আমাদের নেগেটিভ রোটেশন ম্যাট্রিক্সটা, যেটা একটা ক্লকওয়াইজ রোটেশন করবে। ওকে, সো এটা হচ্ছে আমার রোটেশন ছিল। আচ্ছা, স্কেলিং বা রোটেশন বা এগুলা যত ধরনের ট্রান্সফরমেশন আছে, এইগুলা হচ্ছে আমরা দেখাইছি যদি আমরা
এই ট্রান্সফরমেশন গুলা যদি অরিজিনে না থাকে তাইলে দেখাইছিলাম যে তাদের ইনিশিয়াল পজিশন থেকে হচ্ছে কিন্তু শিফট হয়ে যায়, দূরে সরে যায়, তাই না? আমরা করে দেখাইছিলাম যে এখানে রোটেশনটা যখন করছি, তার রোটেশন হয়েছে বাট তার নিজের পজিশন থেকে হচ্ছে সে দূরে শিফট করে গেছে। ঠিক আছে, তো এটার কারণটা মনে আছে কি ছিল? এটা কারণটা ছিল যে এই ট্রান্সফরমেশন গুলা হচ্ছে অরিজিন ডিপেন্ডেন্ট। দ্যাট মিনস যদি আমার মডেলটা অরিজিনে থাকতো, এখানে থাকতো, দ্যাট মিনস 0 পয়েন্টে থাকতো, তাহলে সে তার নিজের জায়গায় হোল্ড করে রোটেশনটা হইতো। ঠিক আছে, বাট যেহেতু এটা অরিজিনে নাই, সেই ক্ষেত্রে তার নিজের পজিশন আর থাকে না। ঠিক আছে, কারণ এই ট্রান্সফরমেশনগুলো অরিজিন ডিপেন্ডেন্ট। ওকে, দেন আমরা রিফ্লেকশন দেখাইছিলাম। সো রিফ্লেকশন হচ্ছে কি করে, কোনো কিছুর একটা প্রতিবিম্ব হচ্ছে তৈরি করে। ঠিক আছে, তো একটা মিরর তৈরি করে, সহজ ভাষায় যদি আমরা বলি। তো রিফ্লেকশন হচ্ছে আসলে দুইভাবে পসিবল। হচ্ছে আমাদের দুইটা এক্সিসের রেসপেক্টে আমরা চাইলে রিফ্লেকশন করতে পারি। সো ওয়াই এক্সিসের রেসপেক্টে রিফ্লেকশন হচ্ছে এটা জন্য ম্যাট্রিক্স, আর এবং এটা হচ্ছে আমার এক্স এক্সিসের জন্য রিফ্লেকশন ম্যাট্রিক্স। রিফ্লেকশন কি করে? কিছুই না, ওয়াই এক্সিসের রেসপেক্টে রিফ্লেকশন করলে ওয়াই এক্সিসের অপোজিট সাইডে সেম ডিসটেন্সে একটা তার প্রতিবিম্ব আমরা পাই। এক্স এক্সিসের রেসপেক্টে রিফ্লেকশন করলে সেম ডিসটেন্সে এক্স এক্সিসের অপোজিট সাইডে আমরা এই পয়েন্টারই একটা প্রতিবিম্ব পাবো। এটার ক্ষেত্রে আমরা করে দেখাইছিলাম, ম্যাথ করে দেখাইছিলাম যে এই জিনিসটাকে যখন আমরা রিফ্লেকশন করছিলাম, দেখেন এই পয়েন্টগুলার হচ্ছে একটা ওয়াই এক্সিসের অপোজিট সাইডে একটা প্রতিবিম্ব তৈরি করছে। ঠিক আছে, সেই পয়েন্টারের একটা রিফ্লেক্টেড পয়েন্ট আমরা পাইছি এখানে। এবং ছবিটাকে যখন আমরা রেন্ডার করছি নতুন ভার্টেক্স গুলা দিয়ে, দেখা গেছে কি ঘড়িটাও কিন্তু একটা মিরর তৈরি হয়েছে। দ্যাট মিনস রাইট সাইডের যে অংশটা ঘড়ি, সেটা কিন্তু লেফট সাইডে চলে গেছে, আর লেফট সাইডের অংশটা রাইট সাইডে চলে গেছে। ঠিক আছে, সো একটা মিরর তৈরি হয়েছে এখানে, আমরা বলতে পারি। এটা হচ্ছে ওয়াই এক্সিসের রেসপেক্টে রিফ্লেকশনটা করা হয়েছে। আর যদি এক্স এক্সিসের রেসপেক্টে করতাম তাহলে কি হইতো? এক্স এর অপোজিট সাইডে এরকম এটার একটা মিরর তৈরি হইতো, এবং ঘড়িটার এখানে কি হইতো, আপার সাইডটা হয়ে যেত নিচের দিকে, এবং এই সাইডটা 9টা থেকে 4টার সংখ্যাগুলা চলে যেত হচ্ছে উপরে, মানে এদিকে চলে আসতো। আচ্ছা সরি, আমি একটু ভুল বলছি। এখানে হচ্ছে এই সংখ্যাগুলা হচ্ছে 9টা থেকে 4টা গুলা নিচে আসতো আর কি দিকে, এবং এইগুলো উপরেরটা হচ্ছে নিচে আসতো। আচ্ছা, ওকে, তো এখান থেকে হচ্ছে আজকে আমরা স্টার্ট করবো। বাকিগুলা তো আগের দিনই পড়াইছি, তো ওটারই রিক্যাপ আসলে দিলাম আর কি। তো এখানে আমরা যতগুলা ট্রান্সফরমেশন দেখছি, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? আস্তে আস্তে কথা বলতেছি, সমস্যা হচ্ছে আপনাদের? জি না স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস। আচ্ছা, তো এখানে হচ্ছে যতগুলো আমরা ট্রান্সফরমেশন দেখাইছি, এই ট্রান্সফরমেশন গুলার একটা নাম আছে। সবগুলা এই ট্রান্সফরমেশন গুলাকে বলা হয় অ্যাফাইন ট্রান্সফরমেশন। ঠিক আছে, তো কোনো একটা ট্রান্সফরমেশন অ্যাফাইন ট্রান্সফরমেশন হইতে হইলে ওই ট্রান্সফরমেশনটার কিছু প্রপার্টি হোল্ড করতে হয়। ঠিক আছে, এইখানে যে পয়েন্টগুলো দেখতেছেন এইগুলাই হচ্ছে অ্যাফাইন ট্রান্সফরমেশন হওয়ার প্রপার্টি। মানে একটা ট্রান্সফরমেশনকে অ্যাফাইন ট্রান্সফরমেশন হইতে হইলে এই প্রপার্টিগুলো থাকতে হবে। তো আমরা যতগুলা ট্রান্সফরমেশন দেখছি, স্কেলিং দেখছি, শেয়ারিং দেখছি, রোটেশন দেখছি, তারপর রিফ্লেকশন দেখছি, এই সবগুলা ট্রান্সফরমেশনই এই প্রপার্টিগুলো হোল্ড করে। এই কারণে হচ্ছে এদেরকে অ্যাফাইন ট্রান্সফরমেশন বলা হয়।
তো অ্যাফাইন ট্রান্সফরমেশন হইতে হইলে কি কি প্রপার্টি লাগে আসলে এগুলো একটু আমরা দেখি, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে যে প্রথম পয়েন্টটা যে ইট ম্যাপস পয়েন্টস টু পয়েন্টস, লাইন্স টু লাইন্স অ্যান্ড প্লেনস টু প্লেনস। যে অ্যাফাইন ট্রান্সফরমেশন হইতে হইলে একটা ট্রান্সফরমেশনের আগের পূর্ববর্তী অবস্থায় যদি তার পয়েন্ট বা ভার্টেক্সগুলো এরকম থাকে, এটাকে ধরলাম আমরা স্কেলিং করলাম, ঠিক আছে? স্কেলিং করলাম, এটা ছোট বা বড় হইল, আচ্ছা ছোট করি। তো তার যে নতুন ভার্টেক্সগুলো পাইলাম, সেই ভার্টেক্সগুলোর সাথে আগের ভার্টেক্সগুলোর একটা ম্যাপিং করা যায়, ঠিক আছে? আমরা বলতে পারি যে এই ভার্টেক্সটা এখানেই আছে, এই ভার্টেক্সগুলো এখানে আছে, এবং শুধু ভার্টেক্স না, পয়েন্টের সাথে পয়েন্ট, লাইনের সাথে লাইন এবং প্লেনের সাথে প্লেনের আমরা একটা ম্যাপিং করতে পারি, ঠিক আছে? দ্যাট মিনস ট্রান্সফরমেশনের আগের এবং পরবর্তী অবস্থার সাথে একটা ম্যাপিং করা যায়। প্রথম পয়েন্ট এটাই বলছে। সেকেন্ড পয়েন্টটা কি বলছে? এটা বলছি ইট প্রিজার্ভস দ্য রেশিও অফ লেন্থস অফ প্যারালাল লাইন সেগমেন্টস। অ্যাফাইন ট্রান্সফরমেশনে হইতে হইলে যে একটা মডেলের মধ্যে যদি কিছু প্যারালাল লাইন থাকে, তাদের যে রেশিওটা সেটা সবসময় প্রিজার্ভ থাকবে, ঠিক আছে? এটা কথাটার অর্থটা হচ্ছে এই জিনিসটা কি আবার দেখাই। সো রেশিওটা মানে কনস্ট্যান্ট থাকবে তার মানে। রাইট, কনস্ট্যান্ট থাকবে। আমি এখানে এভাবে লিখে দেখাচ্ছি, এটা এ বি সি ডি ধরেন ভার্টেক্স। তো এই অবজেক্টটার মধ্যে দুটো প্যারালাল লাইন আছে, ধরলাম এডি আর বিসি, ঠিক আছে? এডি আর বিসি হচ্ছে প্যারালাল। তাইলে এডি আর বিসির মধ্যে যে রেশিওটা, সেটা যদি আমি স্কেলিং করলাম, ছোট হয়ে গেল, তো স্টিল নতুন যে এডি আর বিসিটা পাইলাম, ঠিক আছে, এবং নতুন যে বিসিটা পাইলাম, নতুন এডি আর নতুন বিসির যে রেশিওটা, সেটা আগের যে রেশিওটা ছিল তার সমানই হবে। তো রেশিও সবসময় কনস্ট্যান্ট থাকবে বা প্রিজার্ভ থাকবে, ঠিক আছে? প্যারালাল লাইনের মধ্যে রেশিওর কোনো চেঞ্জ হবে না, যতই ট্রান্সফরমেশন আমরা করি, এটাকে স্কেলিং করলাম বা শেয়ারিং করি, রোটেশন করেন, যেটাই করেন, যা খুশি করেন, প্যারালাল লাইনের রেশিও সবসময় সেম থাকবে। আচ্ছা, থার্ড পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এটা দিয়েই বোঝা যায় আসলে, ঠিক আছে, একটা ট্রান্সফরমেশন অ্যাফাইন কিনা। এটা বলছে কি সেট অফ প্যারালাল লাইন রিমেন প্যারালাল, ঠিক আছে? তো একটা অ্যাফাইন ট্রান্সফরমেশন হইতে হইলে ট্রান্সফরমেশনের আগে যদি কিছু প্যারালাল লাইন থাকে, তারা ট্রান্সফরমেশনের পরেও প্যারালাল থাকবে। দ্যাট মিনস এই যে এডি আর বিসি ধরলাম প্যারালাল ছিল ট্রান্সফরমেশনের আগে, তো স্কেলিং করার পরেও এডি আর বিসি কিন্তু প্যারালালই থাকবে, ঠিক আছে? নতুন এডি আর নতুন বিসিটা প্যারালাল থাকতেছে, ঠিক আছে? সো প্যারালাল লাইন সেগমেন্ট উইল অলওয়েজ বি প্যারালাল ইভেন আফটার দ্য ট্রান্সফরমেশন। এটা সো যদি তার মানে স্যার যদি আমরা শেয়ারিংও করি তাহলে হচ্ছে এটা তো কাইট হবে, মানে যদি কাইট রাইট হয়ে যায় রাইট তাহলে হচ্ছে তারপর যেহেতু আমার ওয়াই এক্সিসের যে লাইনটা আছে ওটা যদি আপনার হচ্ছে কাইট হয় তাহলে ডান সাইডেরটাও একটা কাইট হবে আর কি। রাইট, ইয়েস, ডেফিনেটলি হবে। বাট তার মানে হচ্ছে এই যে অ্যাঙ্গেল চেঞ্জ হতে পারে, বাট হচ্ছে হচ্ছে আর কি হুম, প্যারালাল হবে। রাইট, ঠিকই ধরছেন আর কি, ঠিক আছে? শেয়ার করলে কি হয় আসলে? শেয়ার করলে এই যে এরকম একটা সাইড ওয়াই চেঞ্জ হয় না? তো এডি আর বিসি আগেও যদি প্যারালাল থাকে, এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ হইছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আর নাই, ধরেন এই দুটার মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, অ্যাঙ্গেলটা 90 নাই, বাট স্টিল নতুন যে এডি আর বিসি পাবেন সেগুলো স্টিল কিন্তু প্যারালাল থাকবে, শেয়ারিং হইল। আর বাকিগুলোর জন্য তো বোঝাই যায় যে প্যারালাল প্যারালাল থাকে। ওকে, সো এটা গেল হচ্ছে আমার থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্টটা কি বলছে? ইট ডাজ নট নেসেসারিলি প্রিজার্ভ অ্যাঙ্গেল বিটুইন লাইন্স অর ডিস্টেন্স বিটুইন পয়েন্টস, ঠিক আছে? এটা বলছে যে আমাদের যে দুইটা লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটা নট নেসেসারিলি সেম থাকবে। যেমন শেয়ারিং এর ক্ষেত্রে যে দেখতেছেন, এই যে আমি বলতেছি এটা 90 ডিগ্রি হয়তো আগে ছিল দুটা লাইনের অ্যাঙ্গেল, এই ক্ষেত্রে কিন্তু 90 ডিগ্রি নাই, তাই না? 90 আর নাই।
তো অ্যাঙ্গেল প্রিজার্ভ নাই। তো ধরলাম এটাকে যদি স্কেলিং করতাম সেই কিন্তু এই অ্যাঙ্গেলটা প্রিজার্ভ থাকতো। সো নট নেসেসারিলি সবসময় প্রিজার্ভ থাকবে আর কি। এবং ডিসটেন্সও সেম, ঠিক আছে? ডিসটেন্সটা ধরলাম আমি এখানে এই যে এডি মধ্যে যে আগের ডিসটেন্সটা যেটা ছিল এটা কিন্তু এখন শেয়ারিং করার পর চেঞ্জ হয়ে যাবে দেখা যায়, বা স্কেলিং করার ক্ষেত্রেও তো আমরা জিনিসটাকে বড় অথবা ছোট করি। তো ডিসটেন্সটাও সেম নট নেসেসারিলি থাকে, কোনো কোনো ক্ষেত্রে থাকে, কোনো কোনো ক্ষেত্রে থাকে না। যেমন রোটেশন করলে থাকবে, বাট শেয়ারিং বা স্কেলিং এগুলা করলে হয়তো থাকবে না আর কি। ঠিক আছে, সো এগুলা হচ্ছে আমার অ্যাফাইন ট্রান্সফরমেশন হওয়ার প্রপার্টি। তো এগুলার মধ্যে যদি কোনো একটা প্রপার্টি কোনো একটা ট্রান্সফরমেশন হোল্ড না করে সেটাকে আমরা অ্যাফাইন ট্রান্সফরমেশন বলবো না। সরি। তা আমরা যে ট্রান্সফরমেশনগুলো দেখছি এগুলো সবই অ্যাফাইন ট্রান্সফরমেশন, ঠিক আছে? তো চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে এগুলো অ্যাফাইন ট্রান্সফরমেশন। তো এটা থিওরিটিক্যালি অনেক সময় পরীক্ষায় আসে যে অ্যাফাইন ট্রান্সফরমেশনের প্রপার্টিগুলা কি, অথবা একটা স্কেলিংকে কেন অ্যাফাইন ট্রান্সফরমেশন আপনি বলতেছেন, ঠিক আছে? বা অন্য কোনো ট্রান্সফরমেশন দিয়ে যে কেন এটা অ্যাফাইন ট্রান্সফরমেশন, ঠিক আছে? তো এইভাবে জিনিসটা ব্যাখ্যা করতে হবে, পরীক্ষায় অনেক সময় আসে। আচ্ছা, একটা নন অ্যাফাইন ট্রান্সফরমেশনের এক্সাম্পল বলি, যদি আমি এটা এখনো থিওরিতে পড়াইনি আপনাদের। তো এই ট্রান্সফরমেশনটার নাম হচ্ছে প্রজেকশন বা প্রজেক্টিভ ট্রান্সফরমেশন, ঠিক আছে? অনেক নামেই বলা যায় এটাকে, প্রজেক্টিভ ট্রান্সফরমেশন বলা যায়, প্রজেকশন ট্রান্সফরমেশনও বলা যায়, অথবা পার্সপেক্টিভ ট্রান্সফরমেশনও বলতে পারি আমরা। তো এই ট্রান্সফরমেশনটার কাজ কি? এই ট্রান্সফরমেশনটার কাজ মেইনলি হচ্ছে একটা জিনিসকে আপনি ডিস্টেন্সের রেসপেক্টে দেখবেন। ধরেন একটা জিনিস আপনি কাছ থেকে দেখতেছেন, ঠিক আছে? অরিজিনাল অবস্থা তার এরকম, এখন জিনিসটা সামনে নিয়ে আসলাম, আপনি দাঁড়ায় আছেন, ধরেন স্ক্রিনের যত কাছে আনবো তত হচ্ছে আপনি এটাকে আহ, সামনে আনতেছি আমি। সামনে আনলে জিনিসটা কি বড় দেখবো না? আবার যত দূরে নিতে থাকবো জিনিসটাকে কি আমরা ছোট দেখবো না? যত দূরে নিব তত ছোট দেখবো। এটা হচ্ছে ডিস্টেন্সের রেসপেক্টে দেখা। তো এটাকে কম্পিউটার গ্রাফিক্স এর ভাষায় বলা হয় পার্সপেক্টিভ ভিউ, ঠিক আছে? তো পার্সপেক্টিভ ভিউর কাজ কি? কোনো কিছুকে আপনি যদি ডিস্টেন্সের রেসপেক্টে দেখাইতে চান, মানে দূরত্বের সাপেক্ষে দেখাইতে চান, সেই ক্ষেত্রে যে ভিউটা আমরা দেখি সেটাই হচ্ছে পার্সপেক্টিভ ভিউ। তো মানুষ কিন্তু পার্সপেক্টিভ ভিউই দেখে, কারণ আমরা কোনো কিছুকে ডিস্টেন্সের রেসপেক্টে ছোট বড় অবস্থায় দেখি। কাছে দেখলে বড় দেখি, দূরে নিয়ে গেলে ছোট দেখি। তো এই ট্রান্সফরমেশনটাই করা হয় হচ্ছে এই প্রজেক্টিভ ট্রান্সফরমেশনের মাধ্যমে, ঠিক আছে? তো কোনো কিছুকে সরি প্রজেক্টিভ ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করলে যে জিনিসটা হয় সেটা অনেকটা এরকম, ঠিক আছে? যে তার ধরলাম এই দুটা পয়েন্ট কাছে ছিল, ঠিক আছে? তো কাছে থাকার অবস্থায় এই দুটাকে অরিজিনাল দেখেন এরকম ছিল, ঠিক আছে? দুইটাই মধ্যে একটা প্যারালাল লাইন ছিল, আমি সহজ ভাষায় দেখাই যে দুটার মধ্যে একটা প্যারালাল লাইন ধরলাম, এটা প্যারালাল হচ্ছে এটা। কিন্তু জিনিসটা যখন আমরা প্রজেক্টিভ ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করছি এটাকে কিন্তু আর প্যারালাল দেখতেছি না, ঠিক আছে? এই প্যারালাল লাইনটা আর প্যারালাল নাই। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে এইখানের যে দুটা পয়েন্ট এই দুটা কাছে ছিল, ঠিক আছে? সো কাছে থাকার কারণে এদের যে ডিস্টেন্সটা বা এই এই সামনের অংশের যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে বড় রয়ে গেছে, মানে খুব একটা চেঞ্জ হয়নি। বাট এই জিনিসটা হচ্ছে পিছের অংশটা দূরে ছিল, ঠিক আছে? সো এটা যেহেতু ডিস্টেন্সের রেসপেক্টে দেখাচ্ছি এই দুটা কিন্তু শ্রিঙ্ক করে গেছে, ছোট হয়ে গেছে, ঠিক আছে? তো অ্যাজ আ রেজাল্ট যে জিনিসটা হচ্ছে এদের মধ্যে যে প্যারালাল লাইন সেগমেন্টটা ছিল সেটা আর প্যারালাল থাকতেছে না, ঠিক আছে? তো অ্যাফাইন ট্রান্সফরমেশনের প্রপার্টি হিসেবে যে থার্ড পয়েন্টটা তো বলছেই যে এখানে বলছে যে সেট অফ প্যারালাল লাইনস প্যারালাল থাকতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে তো নাই,
এই কারণে হচ্ছে এই প্রজেক্টিভ ট্রান্সফরমেশনটা হচ্ছে একটা নন অ্যাফাইন ট্রান্সফরমেশন, ঠিক আছে? এটা অ্যাফাইন ট্রান্সফরমেশন না। তো পরীক্ষায় এটার কথাও আসতে পারে, তো তখন আবার ভুলে যান না যে এটা কখন পড়াইলাম। ঠিক আছে, একটা নন অ্যাফাইন ট্রান্সফরমেশন এক্সাম্পল দিয়ে দিলাম, ঠিক আছে? প্রজেক্টিভ ট্রান্সফরমেশন, তো এটা করলে কি হয়, প্যারালাল লাইন আর প্যারালাল থাকে না, এই কারণে এটাকে নন অ্যাফাইন ট্রান্সফরমেশন বলতেছি আমরা। ওকে ওকে, তো এবার সব থেকে ইম্পর্টেন্ট স্টেজটাতে আসি। তো এই ট্রান্সফরমেশনটাকে আমরা বলি হচ্ছে কম্পোজিট ট্রান্সফরমেশন, ঠিক আছে? তো আমরা এতক্ষণ যে ট্রান্সফরমেশন গুলা দেখছি, ধরলাম হচ্ছে স্কেলিং দেখছি, আহ, যখন স্কেলিং করছি তখন হচ্ছে শুধু একটা মডেলের উপরে স্কেলিংটাই করে দেখাইছিলাম, আবার যখন রোটেশন করছি মডেলের উপরে শুধু রোটেশনই করছি। বাট রিয়েল কেস সিনারিওতে হচ্ছে এইভাবে একটা মডেলের উপরে আসলে শুধু একটা সিঙ্গেল ট্রান্সফরমেশন শুধু অ্যাপ্লাই করা হয়, ব্যাপারটা এমন না। আসলে একটা মডেলের উপরে একাধিক ট্রান্সফরমেশন হচ্ছে আমরা একই সাথে অ্যাপ্লাই করে থাকি। তো এই একাধিক ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করার প্রসেসটাকেই বলা হয় কম্পোজিট ট্রান্সফরমেশন, ঠিক আছে? সো কম্পোজিট ট্রান্সফরমেশন কি? একসাথে অনেকগুলো আর কি apply রাইট, করতে হয়। কম্পোজিট ট্রান্সফরমেশন হচ্ছে সিম্পল টার্মস মোর দেন ওয়ান ট্রান্সফরমেশন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল কেস। রিয়েল কেসে হচ্ছে এই জিনিসটাই দেখবেন আপনারা, একাধিক ট্রান্সফরমেশন দেখবেন। এবার এই যে এক্সাম্পলটা দেখতেছেন, এখানে কি করা হয়েছে, যে একটা মডেল ইনিশিয়াল অবস্থায় এরকম ছিল। তো ফার্স্টে আমরা এটার উপরে কি করছি, যে এই ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করছি। তো এই ম্যাট্রিক্সটা কি পরিচিত লাগে? এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা স্কেলিং ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের স্কেলিং ফ্যাক্টর। তো এই যে এটা এস ওয়াই, এটা এস এক্স, ঠিক আছে? স্কেলিং যখন করছি, যে এস ওয়াই এর ভ্যালুটা কম ছিল, তো ভার্টিক্যালি জিনিসটা কিন্তু ছোট হয়ে গেছে, আর হরিজন্টালি সেমই আছে। দেন আবার কি করছি, এটার উপরে আমরা একটা রোটেশন করছি, দেখেন, ঠিক আছে? সরি, সো জিনিসটা হচ্ছে এরকম একটু রোটেট হয়ে গেল। তো একাধিক ট্রান্সফরমেশন এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। ফার্স্টে করতেছি স্কেলিং, দেন করতেছি রোটেশন। আচ্ছা, এটা গেল দুইটা স্টেপে করছি, কিন্তু চাইলে একটা সিঙ্গেল স্টেপে আপনি এখান থেকে এখানে নিয়ে আসতে পারেন। এই জিনিসটা আমরা কম্পোজিট ট্রান্সফরমেশন দিয়ে ইজিলি করে ফেলতে পারি, সরি, ঠিক আছে? আচ্ছা, এখানে এই জিনিসটা কেমনে করতে পারি যদি একটু সহজ ভাষায় দেখাই। ফার্স্টে আমরা যেটা করছি সেটা হচ্ছে এখানে স্কেলিং করছি, দেন হচ্ছে একটা রোটেশন করছি। তো আমরা যে কাজটা করতে পারি, মডেলের ইনিশিয়ালি ভার্টেক্স গুলা ধরেন আমি V1 ধরলাম, একটা ভার্টেক্সই ধরলাম, ঠিক আছে? V0, V1, V2। তো এটার উপরে আমরা স্কেলিং করব ফার্স্টে, ঠিক আছে? স্কেলিং এর ম্যাট্রিক্সটা হচ্ছে S ধরলাম। আমরা যেই কাজটা করতে পারি, আচ্ছা এখানে V2 এগুলা আপাতত একটু স্কিপ করি, একটা ভার্টেক্স চিন্তা করি, ঠিক আছে? স্কেলিং অ্যাপ্লাই করতে গেলে যে কাজটা করতে পারি, এই V1 এর উপরে ফার্স্টে আমরা স্কেলিং ম্যাট্রিক্সটা
স্যারের মনে হয় চার্জ শেষ হয়ে গেছে ল্যাপটপের। আচ্ছা সরি, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আমাকে কি শুনতে পাচ্ছেন এখন? জি স্যার। আচ্ছা। হুম। আচ্ছা, না শুনতে পারলে কোনো ইস্যু ফেস করলে আমাকে বললেন, আমি আচ্ছা, মানে মোবাইলে হটস্পট দিয়ে কানেক্ট করছি, তো তো মোবাইলের নেটওয়ার্কও হচ্ছে মাঝে মাঝে ডিস্টার্ব করে আমার এখানে, যে একটু সমস্যা ফেস করলে বললেন। আচ্ছা, তো এটা শেষ করি, ঠিক আছে? এটা শেষ করলে তাড়াতাড়ি ছেড়ে। স্যার আপনার স্ক্রিন শেয়ার নাই। ও সরি সরি। ওকে, আচ্ছা, তো এখানে আবার আসি, ঠিক আছে? আমরা কম্পোজিট ট্রান্সফরমেশন নিয়ে কথা বলতেছিলাম, যে একাধিক ট্রান্সফরমেশন যখন অ্যাপ্লাই করি এটাকে বলা হয় কম্পোজিট ট্রান্সফরমেশন, ঠিক আছে? সো ফার্স্টে আমরা ধরলাম স্কেলিং অ্যাপ্লাই করলাম, দেন রোটেশন অ্যাপ্লাই করলাম একটা কিছুর উপর, তো মোর দেন ওয়ান ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতেছি, এটাই হচ্ছে কম্পোজিট ট্রান্সফরমেশন। তো সহজভাবে এটা করতে হলে যেভাবে করতে পারি, যেটা এই যে এই মডেলটার উপর ফার্স্টে স্কেলিং করলাম, তো নতুন ভার্টেক্স পাইলাম, ঠিক আছে? স্কেলিং করার পর এটাকে বলতেছে V2, ঠিক আছে? তো এটার উপরে আবার এখন রোটেশন করতেছি, তো জিনিসটা এরকম চেঞ্জ হইলো, ঠিক আছে? সো এই V2 এর উপরে আমরা যে কাজটা করতে পারি, আবার হচ্ছে রোটেশন ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? তাইলে এই যে নতুন ভার্টেক্সটা পাইলাম, V3টা পাইলাম, ঠিক আছে? এটাই কিন্তু আমার ফাইনাল আউটপুটটা, যে এই ভার্টেক্সের উপরে একবার স্কেলিং করলাম, একবার রোটেশন করলাম, ঠিক আছে? সো তার ফাইনাল ভার্টেক্সটা হচ্ছে এইটা। তো এটা হচ্ছে আমরা দুইটা স্টেপে করছি, যে একটা ভার্টেক্স, ইনিশিয়াল ভার্টেক্স ছিল এটা, এটার উপর ফার্স্টে স্কেলিং করছি, দেন এটা দিয়ে হচ্ছে আবার নতুন ভার্টেক্সের উপরে রোটেশন অ্যাপ্লাই করছি, তো এটা পাইলাম। তো এটাকে ওয়ান স্টেপে করার জন্য আমরা যেই কাজটা করতে পারি, আমরা এখানে আমরা জানি যে V2 এর ভ্যালুটা কত, তাই না? আমরা জানি V2 এর ভ্যালু হচ্ছে S ইনটু V1, তো এইভাবে লিখতে পারি কিন্তু আমরা, সরি। তো এটা করে যেটা হইলো যে সিঙ্গেল স্টেপে একটা লাইনে হচ্ছে সব ম্যাট্রিক্সগুলো আমরা নিয়ে আসতে পারতেছি। তো সিঙ্গেল ম্যাট্রিক্স অপারেশন দিয়ে আমরা চাইলে জিনিসটা করতে পারি। এটাকে চাইলে আর একটা সহজভাবে করা যায়, সেটা হচ্ছে এই রোটেশন স্কেলিং যেহেতু করতে হবে, আমরা এই দুটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করে একটা সিঙ্গেল ম্যাট্রিক্স বানাইতে পারি, ঠিক আছে? এই সিঙ্গেল ম্যাট্রিক্সটাকে বলা হয় কম্পোজিট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, ঠিক আছে? আমরা এই কম্পোজিট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা দিয়েই যদি এই ভার্টেক্সের উপরে একটা মাল্টিপ্লিকেশন করি, তাইলেই কিন্তু এই জিনিসটা স্কেলিং ধরলাম, এরকম স্কেলিং হইলো, দেন রোটেশন হইলো, ঠিক আছে? এরকম হওয়ার পর যে চেঞ্জটা হওয়ার কথা, সেই চেঞ্জটা হচ্ছে আমরা পেয়ে যাব এই ম্যাট্রিক্সটা দিয়ে মাল্টিপ্লাই করলে, ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছেন, যে যেই ট্রান্সফরমেশনগুলা করতে হবে সেই ট্রান্সফরমেশনগুলোকে আমরা মাল্টিপ্লাই করে একসাথে একটা ম্যাট্রিক্স বানাইতে পারি, ঠিক আছে? রোটেশন স্কেলিং করতে হবে, সো রোটেশন স্কেলিং মাল্টিপ্লাই করে আমরা একটা ম্যাট্রিক্স বানাইলাম। ওই ম্যাট্রিক্সটা দিয়ে যদি মাল্টিপ্লাই করে ডাইরেক্ট এইখান থেকে এই স্টেপ থেকে এই স্টেপে চলে আসতে পারবো, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার।
ওকে, তো এটাই হচ্ছে এখানে বলা হয়েছে যে we can represent the effects of transferring a vector by two matrices in sequence using a single matrix, মানে একটা সিঙ্গেল ম্যাট্রিক্স দিয়ে দুটা ম্যাট্রিক্সের কাজ করে ফেলতে পারতেছি। ঠিক আছে, তো এই যে স্কেলিং ম্যাট্রিক্স ছিল এটা আর রোটেশন ম্যাট্রিক্স ছিল এটা, তা আমরা এই ম্যাট্রিক্সটা কেমনে এই দুটার এফেক্টটা বের করার জন্য যে কাজটা করতে পারি, আমরা স্কেলিং আর রোটেশন ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করতে পারি যেটা আমাদের এই ফাইনাল এই যে এই ম্যাট্রিক্সটা দিবে। ঠিক আছে, এই যে ম্যাট্রিক্সটা দিচ্ছে, তো এটাই হচ্ছে আমাদের কম্পোজিট ম্যাট্রিক্স, যেটা দিয়ে আমরা একবারে এই স্টেপে নিয়ে আসতে পারতেছি। তো এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে অর্ডারটা আমাদের মাল্টিপ্লিকেশন অর্ডারটা অনেক ইম্পর্টেন্ট। দেখেন আমি এখানে স্কেলিং ম্যাট্রিক্সটা রাইটে লিখছি আর রোটেশন ম্যাট্রিক্সটা হচ্ছে লেফটে লিখছি, তো এখানে একটা অর্ডার সবসময় মেনটেন করতে হয়। ঠিক আছে, যে যেই জিনিসটা আমরা যে ট্রান্সফরমেশনটা সবার প্রথমে করব সেটাকে আমাদের সবসময় রাইটে লিখতে হবে, এবং যেটাকে আমরা পরে করব সেটাকে আমাদের লেফটে লিখতে হবে। ঠিক আছে, সো রাইট টু লেফট অর্ডার এখানে একটা মেনটেন করতে হবে আমাদের সবসময়। ঠিক আছে, সো জিনিসটা অনেকটা এরকম। সো রাইট সাইড ফার্স্ট অর্ডার হচ্ছে আমরা এখানে ফলো করব। ঠিক আছে, সো জিনিসটা অনেকটা এরকম, আমরা ফার্স্টে রোটেশন এখানে কি করছিলাম, স্কেলিং করছি, দেন রোটেশন করছি। সো আমরা এখানে স্কেলিংটা রাইটে লিখছি, রোটেশনটা তারপরে লিখছি। এখন রোটেশনের পরে ধরলাম আপনি শেয়ারিং করছেন, তাইলে শেয়ারিংটা আবার তার লেফটে লিখতে হবে। ঠিক আছে, তারপর ধরলাম রিফ্লেকশন করছি, তাইলে কি করব সেটাকে আমরা লেফটে লিখবো। সো এখানে রাইট টু লেফট অর্ডারে আমাদের ফলো করতে হবে সব সময়। ঠিক আছে, কম্পোজিট ট্রান্সফরমেশনের ক্ষেত্রে তো অর্ডারটা অনেক ইম্পর্টেন্ট এখানে। ঠিক আছে, সো এটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু a মাল্টিপ্লাইড বাই b আর b মাল্টিপ্লাইড বাই a সমান হবে না সব সময়। শুধু সমান হবে যদি আইদার a আর b এর মধ্যে যে কোনো একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি থাকে তখন সমান হয়, বাট অন্য কেসে সমান হবে না। ঠিক আছে, অথবা a আর b দুটাই যদি সেম হয় আর কি, a ইকুয়াল টু b হইলে তখন সমান হয়, বাট এখানে সমান হওয়ার সুযোগ নাই তেমন একটা, সো a মাল্টিপ্লাইড b হবে না আর কি। অর্ডারটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট আর কি। সরি, তো এখানে যদি দেখেন এই জিনিসটার উপরে ফার্স্টে আমরা স্কেলিং করছি দেন রোটেশন করছি, সো অর্ডার স্কেলিং দেন রোটেশন, চেঞ্জটা এরকম হয়েছে। জিনিসটা যদি এরকম করতাম, ফার্স্টে রোটেশন করতাম স্কেলিং করতাম, তাহলে মাল্টিপ্লিকেশন হইতো এরকম আর ইনটু এস, এবং আউটপুটটা দেখেন ফার্স্টে রোটেশন করলাম দেন স্কেলিং করলাম, দুইটার আউটপুট কিন্তু দেখেন, দুইটার এটার আউটপুটটা দেখেন, এটা সেম নাই। ঠিক আছে, সো অর্ডার চেঞ্জ করে ফেললে আউটপুটও ডিফারেন্ট আসবে এখানে, তো অর্ডার এখানে অনেক ইম্পর্টেন্ট। তা আপনি যে কাজটা করতে চাইতেছেন সেটার জন্য অর্ডারটা কি হবে সেটা আইডেন্টিফাই করাটা অনেক ইম্পর্টেন্ট এখানে। ঠিক আছে, আচ্ছা এখানে বুঝতেছেন তাইলে একাধিক ট্রান্সফরমেশন থাকলে যে T1 T2 T3 টু T1 থাকলে অর্ডার সবসময় আমাদের কি করতে হবে, ফার্স্টে যেটা সেটাকে রাইটে দেন এইভাবে যাইতে হয় আর কি আপ টু Tn। ওকে, আচ্ছা এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম আছে, তো প্র্যাকটিস প্রবলেমগুলো অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আপনারা তো পরীক্ষা দিতেছেন কুইজের
9 তারিখ বলছেন। আচ্ছা সমস্যা নাই, তাহলে এটা নেক্সট ক্লাসেই দেখা দেই, সমস্যা নাই। প্র্যাকটিস প্রবলেমগুলা ভালো করে প্র্যাকটিস করতে হবে আর কি, আমি এটা নেক্সট ক্লাসে বুঝাই দিব না। ওকে, আজকে আর নাই পড়াই, আজকে আসলে এখানে শেষ করি। তো কারো কি কোনো কোয়েশ্চেন আছে? স্যার অ্যাটেন্ডেন্স আচ্ছা অ্যাটেন্ডেন্স জীবনে যারা মিস করছেন, আর কোনো টপিক নিয়ে কোয়েশ্চেন আছে বা? আচ্ছা না, নাই? আচ্ছা ঠিক আছে। স্যার আমার ল্যাবে একটা ইস্যু আসছিল। আচ্ছা ঠিক আছে, ইস্যুটা পরে বললেন, মানে সবার শেষে বললেন। ওকে। আচ্ছা আমি একটু ইয়া করি আর কি, কুইজের সিলেবাসটা একটু বলে দিই আপনাদের। তো আপনারা হচ্ছে কুইজ দিচ্ছেন 9 তারিখে, সো থার্সডে। তো সিলেবাস সিলেবাস হচ্ছে লেকচার 2 আর হচ্ছে লেকচার 3 এর পার্ট এটা, ঠিক আছে, এই পার্টটা। তা আগের প্রিভিয়াস যে লেকচার 2টা ছিল ওইটা, আর এই যে 3 এর এই পার্টটা থাকবে আর কি। আর আপনাদের মিডের সিলেবাস আছে সেটা আমি পরে ডিসক্লোজ করব, বাট মানে লেকচার 1 থেকে শুরু করে 2 আর 3টা থাকবে আর কি, ধরে রাখেন আর কি, এগুলা তো থাকবেই, ঠিক আছে। 1 2 3 এটা আপাতত রাফলি বললাম আর কি, আর সেটা পরে আমি কনফার্ম করে দিব না। আর হচ্ছে একটা অ্যাসাইনমেন্টও হচ্ছে আমি ফাইনালের আগে দিব, ঠিক আছে। সো সেটা নিয়ে আমি পরে ডিসকাশন করব, ঠিক আছে। তো আপাতত জানাই রাখলাম আর কি। ওকে, তো ঠিক আছে, মানে তাইলে প্রিপারেশন নিয়ে রেখে আর কি, পরীক্ষা টরীক্ষা সামনে আছে অনেক, আর এটাই। আচ্ছা অ্যাটেন্ডেন্স যাদের মিস আছে তাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই আগে। সরি, বলেন কার অ্যাটেন্ডেন্স মিস আছে? স্যার 30 রোবায়াত ফেরদৌস হুম। চ্যাম্পিয়ন স্যার আর কেউ আপনার কত? 27 27 আচ্ছা আপনার তো দেওয়া যায় না, নোট করে রাখছি, সমস্যা নেই। তারপর 211 211 ওকে, আর কেউ? স্যার 4 ডিজিটের কোড ছিল এখানে দুটাই ঠিক। What is it? আব্দুল কালাম, আচ্ছা স্যার আমার হচ্ছে ওই ছিল কি বলে ওই জি, পেমেন্ট ইস্যুর কারণে দুটো অ্যাটেন্ডেন্স দিতে পারিনি স্যার এই জন্য আমরা এই দেখাচ্ছে। আচ্ছা সমস্যা নেই, আমাকে একটা মেইল করে জানিয়ে দিন, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা কার ইস্যু ছিল যিনি বলছেন ল্যাবের? আচ্ছা স্যার আমার সবার, স্যার আমি আচ্ছা একটু সবার কাছে বিদায় নিয়ে নেই। আচ্ছা তো যাদের আর কোনো ইস্যু না থাকলে লিভ নিতে পারেন, ঠিক আছে।